আমাদের বাগানের গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছে দেখা যায় হঠাৎ করে এরকমভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই যে গাছটা সামনে দেখতে পাচ্ছেন সমগ্র পাতায় প্রায় হলুদ হয়ে গেছে। পাতার সব হলুদ ভাব এবং শিরাগুলোর মধ্যে সবুজ ভাব রয়েছে। একটা গাছ দেখছেন, এই গাছটাতে দেখা যাচ্ছে পাতা হলুদ হয়েছে এবং পাতার মধ্যে সবুজ পাতার মধ্যে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এটা কি কারণের জন্য হচ্ছে সেই নিয়ে আজকের বিষয়। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। আমরা যারা বাগান করি, বাগান ভালোবাসি, তারা প্রায়শই দেখতে পাই অনেক গাছের মধ্যে দুটো একটা গাছেতে হঠাৎ করে দেখা যায় যে পাতা হলদে হওয়া শুরু হয়েছে। তো এই পাতা হলুদ বিভিন্ন কারণে হতে পারে। তো মূলত যে কারণ সেটা হচ্ছে আয়রনের অভাব, ম্যাগনেসিয়াম অভাব এবং সালফারের অভাবের জন্য পাতার হলুদ ভাব আসে। আয়রনের অভাব যেটা হয়, আয়রনের অভাবের ক্ষেত্রে দেখা যায় যে পাতার অগ্রভাগ থেকে হলদে ভাব হওয়া শুরু করে এবং পাতা আস্তে আস্তে হলদে হয় এবং পাতার মধ্যশিরা সবুজ থাকে। এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে গাছের আয়রনের সমস্যা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে ম্যাগনেসিয়াম অভাবে গাছ এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়। আয়রন আর ম্যাগনেসিয়াম সমস্যা প্রায় মোরাললেস কাছাকাছি। আবার অনেক সময় দেখতে পাই আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা যেটা হয়েছে এটা প্রায় সব পাতাই হলুদ হয়ে গেছে। সালফারের অভাবজনিত কারণে এই পাতা পুরো আপনার ক্লোরোফিল হারিয়ে ফেলে, মানে ক্লোরোসিস তৈরি হয়ে যায় এবং সম্পূর্ণ পাতাই হলদে ধারণ করে। তো বন্ধুরা, যাই হোক, ম্যাগনেসিয়াম হোক, সালফার হোক বা আয়রনের কারণ হোক, তো মূলত আজকে যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আয়রনের সমস্যা। আয়রনের সমস্যা থেকে গাছকে কি করে রিকভার করা যায় আগে সেটা সম্বন্ধে আমি আজকে আপনাদের দেখাবো। এবং সেটা হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঘরোয়াভাবে আপনারা গাছের আয়রনজনিত সমস্যা কিভাবে সুরাহা করবেন সেই ব্যাপারেই হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা স্ক্রিপ্ট না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা না হলে পরে আপনারা অনেক কিছু মিস করবেন। কেন এরকম সমস্যা বাগান প্রেমী, ছাদ প্রেমী যারা রয়েছেন, বিশেষ করে যারা নতুন বাগান করছেন, তারা জানেনই না যে কিসের সমস্যা। যে যেটা বলছে সেটা দিচ্ছে, দেওয়ার পর দেখা যায় একটা সময় গাছটাকে আর বাঁচানো যাচ্ছে না। গাছ কি করে বাঁচবে? গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, ক্লোরোসিস তৈরি হয়, ক্লোরোফিল যদি না থাকে, গাছ খাদ্য সংগ্রহ করতে পারবে না সৌর আলোর থেকে, সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে টোটালি। তো একটা সময় দেখা যাবে গাছ নিস্তেজ হয়ে যাবে। গাছ নিস্তেজ হয়ে গেলে দুর্বল হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়লে পরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে গাছ আক্রান্ত হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে। তো গাছ মৃত্যুর কোলে ঢলে পড়বে অবধারিত। তো চলুন বন্ধুরা, দেরি করব না, আসল আলোচনায় আমরা ফিরে আসি। কি করে ঘরোয়াভাবে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আয়রন সোর্স কোথা থেকে আমরা পাবো এবং কিভাবে ওই আয়রনটাকে আমরা তৈরি করব এবং কিভাবে গাছে প্রয়োগ করব, কতদিন ছাড়া প্রয়োগ করব, এই ব্যাপারেই আজকে আমার আলোচ্য বিষয়। তো বন্ধুরা, এই যে সমস্যা দেখতে পাচ্ছেন, দুটো গাছ আমার পাশে রয়েছে। আমার বাঁ দিকে রয়েছে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হিপকাস গাছ, আর ডান দিকেও রয়েছে হিপকাস গাছ, মানে জবা গাছ। তো দুটো গাছেরই দেখেছেন পাতা কিন্তু হলদে হচ্ছে, কিন্তু দুটো তফাৎ রয়েছে। এইটা প্রায় সব পাতাই ফ্যাকাশে হয়ে গেছে, হলদে হয়ে গেছে, কিন্তু এই পত্র শিরাগুলো দেখছেন, পত্র শিরাগুলো সবুজ রয়েছে। আর এই যে জবা গাছটা দেখছেন, এইটা দেখতে পাচ্ছেন পাতা সবুজের মধ্যে ছাপ 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 হলদে স্পট পড়ছে এবং কোনো কোনো পাতায় দেখা যাচ্ছে অগ্রভাগ থেকে পুড়ে যাচ্ছে। যেমন এই যে হলদে হয়ে পাতা হলদে হয়ে পুড়ে যাচ্ছে।
তো পাতা হলদে হয়ে যাওয়া মানে যদি পুরনো পাতায় হলদে হয়ে পড়ে যাওয়া, সেটা হচ্ছে স্বাভাবিক কারণ। কিন্তু দেখা যায় তরতাজা একটা গাছ হঠাৎ করে এরকম সমস্যার মধ্যে পড়ছে। তো দেখতে পাচ্ছেন এই গাছটাতে পাতাগুলো দেখছেন হলুদ হচ্ছে এবং ছাপ 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 দাগ হয়ে যাচ্ছে। এইটাকে বিভিন্ন সমস্যা হতে পারে। এক হচ্ছে নিউট্রিয়েন্টসের যে অভাব, সেই নিউট্রিয়েন্টসের অভাব আয়রনের হতে পারে, ম্যাগনেসিয়ামের অভাবের জন্য হতে পারে, সালফারের অভাবের জন্য হতে পারে। বাঁদিকে যে গাছটা দেখছেন এটা কিন্তু আয়রন এবং ম্যাগনেসিয়ামের অভাব আগে দেখা দিয়েছিল, কিন্তু ঠিক সময় এর পরিচর্যা না করার জন্যে এটা কিন্তু সালফারের অভাবে আক্রান্ত হচ্ছে। আর এইটা দেখছেন এটা হচ্ছে আপনার আয়রনের অভাবজনিত সমস্যায় এটা হয়েছে। তো আয়রনের অভাব হলে গাছের কি হয়, গাছের ক্লোরোফিল হারিয়ে ফেলে, গাছ ক্লোরোসিস হয়ে যায়, গাছে ক্লোরোসিস হয়ে যায়। ক্লোরোফিল না তৈরি করতে পারলে, মানে সূর্যের আলোর থেকে সালোক সংশ্লেষণ হওয়ার পরে ক্লোরোফিল তৈরি হয়। ক্লোরোফিল হলে পরে গাছের পাতাগুলো তরতাজা সবুজ থাকে, যার ফলে কি হয়, গাছের গ্রোথ বৃদ্ধি হয়, গাছ তরতাজা সবুজ হয়ে ওঠে এবং গাছ ঝোপালো হয়ে ওঠে। স্বভাবতই গাছের আপনার কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, গাছ বৃদ্ধি পায় এবং ফসল দেয়, ফুল ফল গাছ দিতে পারে। তো এই যে আয়রনজনিত সমস্যার ব্যাপারে অনেকে অনেক কথাই বলেন। অনেকে বলেন যে লোহার জং ধরা পেরেক জলে ভিজিয়ে সেই জলটা গাছে দিলে পরে আয়রন সমস্যার সমাধান হয়। আবার কেউ কেউ বলেন লোহার পেরেক মাটিতে পুঁতে দিলে পরে আয়রন সমস্যার সমাধান। বন্ধুরা, আয়রন জলের সাথে মিশলে পরে, লোহা জলের সাথে যখন মিশে যায় তখন অক্সাইডে পরিণত হয়। অক্সাইড গাছ ভালোভাবে নিতে পারে না। তো আমাদের এবারে কি করতে হবে, রাসায়নিকভাবে তো আপনার আয়রনের সমস্যা মেটানো যায়। রাসায়নিক ব্যাপারের জন্য এই যে দেখছেন চিলেটেড আয়রন, এই চিলেটেড আয়রন আমরা রাসায়নিকভাবে গাছে প্রয়োগ করতে পারি। প্রতি 1 লিটার জলে 0.5 থেকে 1 গ্রাম মিশিয়ে গাছের পাতাতে স্প্রে যদি করা যায় 20 থেকে 25 দিন অন্তর, 3 বারের বেশি একদম নয়, দিলে পরে এই গাছের আয়রন সমস্যা থেকে মেটানো যায় রাসায়নিকভাবে। এর দামও অনেক বেশি। 100 গ্রাম একটা প্যাকেটের দাম পড়ে যায় প্রায় 250 টাকা। তো সকলের পক্ষে এইটা দিয়ে আয়রন সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, জৈব উপায়ে ঘরেতেই আপনারা আয়রনের সমস্যার সমাধান আপনারা গাছের জন্য তৈরি করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে গাছের আয়রনের খাদ্য আপনারা ঘরে তৈরি করতে পারেন। তো এবং খুব অল্প খরচে আপনারা নিজেরাই ঘরেতে বানিয়ে নিতে পারেন। তো হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন কিন্তু অতটা গুরুত্ব দেন না। তো এই জৈবভাবে আয়রন আমরা কিভাবে পেতে পারি, প্রকৃতি মানে সৃষ্টিকর্তা প্রতিটা প্রাণীর জন্য খাদ্য ব্যবস্থা করে রেখেছে। খালি চেনার অপেক্ষা, জানার অপেক্ষা এবং ব্যবহারের পদ্ধতি জানতে পারলে আমরা প্রয়োগ করতে পারি। মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের যত রকম রোগ ভোগ কিন্তু এই গাছগাছলা থেকেই তৈরি করা হচ্ছে, তেমনি গাছের ক্ষেত্রেও গাছের থেকেই গাছের বিভিন্ন ওষুধ আমরা তৈরি করতে পারি। সেরকমই যে জিনিসগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এবং আমরাও খাই, তো সেইগুলোর মধ্যে থেকে আমাদের জানতে হবে যে আয়রনের সোর্সটা কার মধ্যে বেশি আছে। তো প্রতিনিয়ত আমরা ঘরেতে শাক খাই, এই শাকগুলোর মধ্যে কোন কোন শাকের মধ্যে আয়রনের কন্টেন্টটা বেশি আছে, আমরা যদি সেই শাকটাকে গাছে কম্পোস্ট করে বা শুকিয়ে রেখে দিই সারা বছরের জন্য, যখনই এই ধরনের সমস্যা হবে তখন আমরা প্রয়োগ করে গাছকে ওই সমস্যার থেকে রিকভার করতে পারি। তো বন্ধুরা, চলে আসা যাক কোন শাকের মধ্যে আয়রনের কন্টেন্ট বেশি আছে। তো বন্ধুরা, পালং শাক আমরা খাই, আমরা পুঁই শাক খাই, আমরা বেতো শাক খাই, আমরা কুলেখাড়া শাক খাই, আমরা লেটুস শাক খাই।
এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা খাই, এটা লেটুস শাক। তো এই শাকের মধ্যেও আপনার আয়রন পাবো, আয়রন কন্টেন্ট বেশি, এবং তার সাথে পটাশিয়াম আছে, জিঙ্ক আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন আছে ইত্যাদি এর মধ্যে বিদ্যমান। তো এরকম এত যে শাক আছে, এই যে দেখছেন পালং শাক, এই পালং শাকের মধ্যেও আয়রন কন্টেন্ট প্রচুর রয়েছে, তার সঙ্গে অন্যান্য খনিজ পুষ্টিমূল্যগুলো রয়েছে। আমি আপনাদের বলছি যে আয়রন পরিমাণটা যার মধ্যে বেশি সেইগুলো নয়। এই পালং শাকের মধ্যে আয়রন প্রচুর আছে। এই যে দেখছেন কুলেখাড়া, এতেও আয়রন প্রচুর আছে। আমরা রক্তশূন্যতা যারা ভুগি তারা কিন্তু কুলেখাড়ার রস আমরা খাই। তো গাছ তো ব্যতিক্রম নয়, গাছের ক্ষেত্রেও আয়রনের যখন সমস্যা হবে আমরা কুলেখাড়ার পাতার রস ডাইরেক্ট দিতে পারি, বা আমরা এটাকে শুকিয়ে প্রিজার্ভ করে রেখে দিতে পারি। যখন এই ধরনের সমস্যা হবে তখন আমরা ওইটাকে ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে ধরুন বেতো শাক। বেতো শাক রয়েছে, এই বেতো শাকেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। সজনে শাক আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের শাক আছে। তো এত শাকের মধ্যে যে কোনো ধরনের শাক, 4টে শাক যদি আমরা নিতে পারি, নিয়ে ওইটাকে যদি আমরা কম্পোস্ট করতে পারি বা শুকিয়ে নিতে পারি, তাহলে গাছের যখন এই ধরনের সমস্যা হবে, আয়রন সমস্যা, তখন আমরা ঘরোয়াভাবে গাছের সেই সমস্যাকে দূর করতে পারি। এবারে আসা যাক কিভাবে এটাকে তৈরি করা হবে। এই যে বেতো শাক দেখছেন, বেতো শাকটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। তেমনি কুলেখাড়া শাকটা দেখছেন, কুলেখাড়া শাকও আমরা ছোট ছোট করে কেটে নেব। যে কোনো 4টে শাক, কম করে 4টে শাক বলেছি, নিতে পারি। এইবারে এই পালং শাক দেখছেন, পালং শাকটাকেও ছোট ছোট করে কেটে নেব। তারপরে দেখছেন এই লেটুস শাক, এটাকেও ছোট ছোট করে কেটে নেব। যদি সজনে শাক পাওয়া যেত, সজনে পাতা পাওয়া যেত, সেটা আরও উপকারী। কিন্তু সজনে পাতা এই মুহূর্তে এখন হচ্ছে না, আরও 1-2 মাস পর থেকে সজনে পাতাটা গাছে উঠবে আর পাওয়া যাবে। তো যাই হোক, যে কোনো ধরনের 4 ধরনের শাক হলে পরেই আমরা আয়রনের সোর্সটা গাছের জন্য জোগাড় করতে পারি। তো বন্ধুরা, এইগুলোকে আমি কুচো কুচো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে আমি রান্নাঘরে মিক্সিতে গিয়ে এইগুলোকে একটা একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করে এটাকে আমি কিভাবে এটাকে কম্পোস্ট করবো আপনাদের দেখাবো। আর এইগুলোকে কুচো কুচো করে কেটে, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে যদি কড়া রোদ্দুরে শুকিয়ে নিয়ে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে আমরা সারা বছরই আয়রন বা ম্যাগনেসিয়াম প্রবলেম হবে, মানে সমস্যা হবে, তখন আমরা এটাকে প্রয়োগ করলে পরে গাছের উপকারে কাজে লাগবে। তো চলুন আমি রান্নাঘর থেকে এটাকে পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাই। বন্ধুরা, রান্নাঘর থেকে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পুরো পেস্ট হয়ে গেছে। এবারে এটাকে কি করব, একটা বালতিতে আমি এটাকে ঢালবো। এই বালতিতে আমি পেস্টটাকে ঢালছি। গেল। এইবারে এর সাথে আমি 2 লিটার জল নেব। 2 লিটার জল এর সাথে আমি মেশাবো। মিশিয়ে ভালো করে এটাকে ফেটে নেব। আমার এটা তৈরি হয়ে গেল। এবারে এটাকে কি করব, একটা ঢাকা দিয়ে, এরভাবে ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে এটাকে 7 দিন আমি রেখে দেবো। কম্পোস্ট হওয়ার জন্য সুযোগ দিতে হবে, 7 দিন রাখবো। 7 দিন বাদে ফিরে এসে আমি আপনাদের এর পরবর্তী কী হবে আপনাদের সঙ্গে আলোচনা করব। 7 দিন বাদে আমি চলে এলাম। এবারে এই দ্রবণটা যেটা বালতিতে রয়েছে সেই ঢাকাটা আমি খুলছি। এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে এই যে দ্রবণটা তৈরি হবে এটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে 2 লিটার জলের সাথে আমি এটাকে মেশাবো। মানে এখানে আছে 2 লিটার দ্রবণটা কম্পোস্ট হয়ে তৈরি হয়ে আছে, আর এর সাথে
আমি আরও 2 লিটার জল মেশাবো। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করা যায়। এই যে বালতিটা দেখছেন, এই বালতির মধ্যে 2 লিটার জল আমি নিয়েছি। এবারে এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে। একটা নেট নিলাম, নেট নিয়ে এর মধ্যে আমি ছেঁকে নেব। এটাকে এবার ছেঁকে নেব। এবারে 2 লিটার দ্রবণের সাথে সমপরিমাণ জল, মানে 2 লিটার জল আমি এর মধ্যে মেশালাম, মানে মোট তাহলে তৈরি হলো 4 লিটার। এবারে দ্রবণটাকে ভালোভাবে ফেটে নিতে হবে, মিশিয়ে নিতে হবে জলের সাথে। এরকমভাবে এটাকে মিশিয়ে নেবেন। দ্রবণটা কি দাঁড়ালো, এরকম একটা রঙে পরিণত হয়েছে। এইবারে এর সাথে আমাদের মেশাতে হবে আর একটা জিনিস। যেহেতু গাছের এই পাতা হলদে হয়ে যাওয়া মেন কারণ হচ্ছে আয়রন এবং ম্যাগনেসিয়াম। তো আয়রনের সমস্যা এই পাতাগুলোর থেকে আমি পেয়ে গেলাম। এবারে ম্যাগনেসিয়ামের জন্যে এই 2 লিটার যেহেতু দ্রবণ রয়েছে, তৈরি হলো 4 লিটার। আমি এখানে 3 চামচে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেবো। কেন আমরা জানি ম্যাগনেসিয়ামের অভাব হলে পরে পাতা হলদে হয়ে যায়, ফুল ফল ঠিক মতন আসে না, কুঁড়ি ঝরে যায়, পাতা ঝরে যায়। এই সব সমস্যার জন্যে ম্যাগনেসিয়াম অ্যাড করা দরকার। তো এই ম্যাগনেসিয়াম সালফেট বা আপনারা যাকে বলেন ইপসাম সল্ট, সেই ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট একই জিনিস আপনারা দিতে পারেন। তো এটা যেহেতু 4 লিটার, 4 লিটারে আমি মিশ্রণটা টোটাল 4 লিটার তৈরি হচ্ছে, আমি এরকম 3 চামচে ম্যাগনেসিয়াম সালফেট এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, কেন এটা মিশতে গলে যেতে একটু সময় লাগবে। আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কি করব। বন্ধুরা, 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার ম্যাগনেসিয়াম সালফেটটা যেটা দিয়েছিলাম এর মধ্যে, এটা দ্রবণের মধ্যে মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এইবারে এটাকে প্রয়োগ করব কিভাবে। এই যে আমার টব দেখছেন, দুটো 12 ইঞ্চির টব। এই 12 ইঞ্চির টবেতে 200 ml, মানে এরকম 1 গ্লাস এই 12 ইঞ্চির টবেতে আমরা প্রয়োগ করব। এটা সব গাছেতেই প্রয়োগ করা যেতে পারে, কারণ আয়রন সমস্যা সব গাছের জন্যই হতে পারে। কেন এটা হচ্ছে মাইক্রোনিউট্রন খাবার, আয়রনের অভাবজনিত সমস্যা হতেই পারে। না হলেও সমস্যার সমাধানের জন্যে মাসে একবার অন্তত আয়রন জাতীয় খাবার গাছে দেওয়া দরকার। তাই প্রতিটা গাছেই আমরা দিতে পারি, কিন্তু তা সবার আগে দিতে হবে যে গাছগুলো মানে আয়রন ডেফিসিয়েন্সিতে বা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছে, সেই গাছগুলোকে আগে দিতে হবে। তো আয়রন সমস্যা বা ম্যাগনেসিয়াম সমস্যা বা সালফারের সমস্যা যে গাছগুলো ভুগছে, সেই গাছগুলোকে দিতে হবে 200 ml করে। এই 12 ইঞ্চি টবে 200 ml 5 দিন ছাড়া, মানে আজকে দিলেন, আজকের পর 5 দিন পর দিলেন, এরকম 5 দিন ছাড়া পর পর 3 বার দেবেন। 3 বারের পর মাসে একবার করে, যেমন সব গাছে দেওয়া হয় সেরকমভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। এটা দিয়ে দেখুন, যেহেতু স্লো রিলিজ, এটা একটু সময় লাগবে। রাসায়নিক সারের মতন সঙ্গে সঙ্গে এর অ্যাকশান হবে না, কিন্তু ধীরে ধীরে এর হবে। 3 সপ্তাহ বাদে এর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তো চলুন কিভাবে প্রয়োগ করব দেখা যাক। এই যে গাছটা দেখছেন, এই গাছটা 12 ইঞ্চি টব, আমি 200 ml, দেখতে পাচ্ছেন 200 ml এই তরলটা এর মধ্যে আমি দেবো। এটা আপনার বুঝতেই পাচ্ছেন পাতা হলদে হয়েছে, কিন্তু
সবুজ পাতা রয়েছে, সমস্ত পাতা হলদে হয়নি, কিছু কিছু পাতা হলদে হয়েছে, আর সবুজতাটা হারাচ্ছে এবং সবুজের মধ্যে হলদে হলদে ছাপ রয়েছে। তো এখানে সবে আয়রন, এই গাছটা সবে আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে। তো এইটাকে আমি এটাকে দিয়ে দেবো 200 ml এই গাছটার পুরো টবে, এই গাছটার টবেতে আমি 200 ml দিয়ে দেবো, যেহেতু 12 ইঞ্চি। এটাকেও আমি 200 ml এই দ্রবণটা দিয়ে দেবো। এটা গেল মাটিতে দেওয়ার জন্য। আর এটাকে স্প্রের মাধ্যমে দেওয়া যেতে পারে, তখন এই দ্রবণটাকে আরও একটু পাতলা করতে হবে, হালকা করে দিতে হবে। সেক্ষেত্রে এখানে আমি 2 লিটার দ্রবণের সাথে 2 লিটার জল দিয়েছি, মোট 4 লিটার হয়েছে। সেক্ষেত্রে আমাকে ওটাকে করতে হবে 2 লিটারের সাথে আমাকে 4 লিটার জল দিতে হবে। তার মানে দ্রবণটা এখানে 4 লিটার তৈরি হয়েছে, ওটা হবে 6 লিটার। 6 লিটার দ্রবণটা নিয়ে তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট যেমন দেওয়া হয়েছে 3 চামচে, সেখানে আমার 3 চামচি ম্যাগনেসিয়াম সালফেট দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে এই ফলিয়া স্প্রের যে বোতল রয়েছে, স্প্রে বোতল রয়েছে, বোতলের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে বাগানে যত গাছ আছে সেই গাছগুলোকে দিতে পারি। তবে গাছের কিন্তু সার্বিক বিকাশ করবে এবং গাছ সবুজ সতেজ হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার ফলে গাছের ফসল বৃদ্ধি পাবে, গাছের ফুল ফল ভরে উঠবে। তো বন্ধুরা, খুব সহজেই এরকম ধরনের ঘরোয়া পদ্ধতিতে এক জৈব সার আপনারা অনায়াসেই তৈরি করতে পারেন। এর জন্য বিশাল কোনো খরচ হয় না, অল্প খরচা হয়, খরচ করে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাহলে বাজার থেকে আপনার রাসায়নিক আয়রন সার কেনার কোনো প্রয়োজন লাগে না। মনে করলে পরে, একটু পরিশ্রম, একটু ধৈর্য ধরলে পরে আপনারা এটাকে তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও আপনাদের ছাদ বাগানের জন্য এরকম ধরনের ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করুন, তৈরি করে গাছে প্রয়োগ করুন। আপনার ক্ষতি তো হবে না। আমি দিয়ে উপকার পেয়েছি, আবার দিচ্ছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। তো ক্ষতি যদি না হয়, একবার দিয়ে দেখুন না কি হয়, উপকার তো হবেই। আর দিয়ে ফিডব্যাক আমাকে জানাবেন আমার কমেন্টে যে কি হলো গাছের। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এটা সত্যি আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ একটু বেশি করে লাইক দেবেন যারা দেখছেন। কেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার ভিডিও করার প্রবণতা বাড়বে, ইচ্ছা হবে নতুন নতুন ভিডিও তৈরি করার, এবং আগামী দিনগুলোতে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। আর ভিডিওটাকে আপনাদের জানাশোনা যারা রয়েছেন, যারা বাগানপ্রেমী, ছাদপ্রেমী, তারা অনেকেই জানেন না ছাদের গাছগুলোকে এরকম পাতা হলদে দেওয়ার পর মেরে ফেলেন, কিছু করার উপায় থাকে না, যে যেমন বলে দিয়ে দেখা গেল গাছটা মারা গেল। অ্যাটলিস্ট তারাও জানতে পারবে। তাদের কাছে যদি একটু ভিডিওটাকে শেয়ার করে দেন, তাহলে তারাও জানতে পারেন, তারাও উপকৃত হবে এবং আমার ভিডিও করা সার্থক হবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে বা আগেও আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যখন নিয়ে আমি উপস্থিত হব, তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আমি নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আর আপনারা হাসি খুশিতে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ধন্যবাদ বন্ধুরা।